সাজার ক্ষেত্রে নারী হিসেবে বিশেষ কোনো সুবিধা পাবেন না শেখ হাসিনা। রোববার এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। তিনি জানান, জুলাই মানবতা বিরোধী অপরাধের প্রথম কোনো মামলার রায় সরাসরি দেখানো হবে ঢাকার বিভিন্ন স্পটে। এই মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসিকিউটর গাজী এম এস তামিম ট্রাইব্যুনালে কথা বলেন সাংবাদিকদের সাথে। তিনি জানান, সোমবার শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও রয়টার্স। সেই সাথে ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও এটি সরাসরি সম্প্রচার করা হবে। শুধু তাই নয়, ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে রায় ঘোষণা সম্প্রচার করবে সংস্কৃতি মন্ত্রণালয়। স্পেশাল প্রসিডিংসগুলো আমরা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করেছি। আগামীকালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকুও ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। আর আমরা তো বলেছি যে আমরা সর্বোচ্চ শাস্তি আশা করি। যদি প্রস্তুতি না থাকতো তাহলে অনারেবল ট্রাইব্যুনাল রায়ের ডেট দিতেন না। প্রস্তুতি আছে বলে ডেট দিয়েছেন। এটা দেখার দায়িত্ব হচ্ছে প্রশাসনের এবং সরকার। বাংলাদেশে এর আগে কাউকে সর্বোচ্চ সাজা দেওয়ার ক্ষেত্রে নারীর ফাঁসি কার্যকর হয়নি। তবে এবারও কি সেরকম অনুকম্পা পাবেন শেখ হাসিনা, এমন সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিলেন এই প্রসিকিউটর। রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে। কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের পাশাপাশি এখানে আরেকটি দণ্ডকে এখানে সংযোজিত করা হয়েছে, তা হলো আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিম, আহত নিহত বা এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের বরাবর হস্তান্তর করা। কেন আমরা এটা চাচ্ছি? যেহেতু এটা আইনে আছে এবং একটি মানুষের প্রাণের বিনিময় তো আসলে কখনোই দেওয়া সম্ভব না। শেখ হাসিনা রায়ের পর তার সাজা হলে পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হবে বলেও জানায় প্রসিকিউশন। আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো, তার বিরুদ্ধে রেড নোটিশ জারি। সৈকত সাদিক, ৭১, ঢাকা। শেখ হাসিনার রায় ঘিরে যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসন তৎপর রয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল স্বাধীনভাবেই বিচার পরিচালনা করছে, তাই যে রায় দেয়া হবে তা সবার মেনে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। রোববার বরিশালের এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আপনারও নির্বাচনমুখী হয়েছে, এটা একটা কিন্তু ভালো সাইড। প্লাস এই দেখেন যে বিভিন্ন জায়গায় পোস্টারিংও কিন্তু শুরু হয়ে গেছে, এটাও একটা ভালো সাইড। প্লাস বিভিন্ন পার্টিগুলো কিন্তু তাদের কিছু কিছু এলাকায় নমিনেশনও তারা ক্যান্ডিডেটও ডিক্লেয়ার করে দিছে। দিস ইজ অলসো এ গুড সাইড। তারপরে বিভিন্ন পার্টির ভিতরে তাতে তো একটা বার্গেনিং ইসে থাকবে, সবারই একটা স্ট্র্যাটেজি থাকবে, এটা তো তারা করবে। আমার না, আপনাকে সবারই প্রস্তুতি আছে, আপনাকে প্রস্তুতি আছে। আপনার সাংবাদিকেরও কিন্তু এই রায়টা কী হয়েছে একের কান পাইতে থাকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার বিকেল থেকে বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে শহর জুড়ে। গুরুত্বপূর্ণ স্পটগুলোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। জুলাই মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে 2 দিনের শাটডাউন কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ সরকার। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে রায় ঘোষণা সোমবার। দিনটিকে কেন্দ্র করে পলাতক আওয়ামী লীগ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা দেশে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে 16 নভেম্বর। পুলিশ বলছে, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরেই নাশকতার চেষ্টা করছে দলটি। বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ সহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে 2 দিনের শাটডাউন কর্মসূচির প্রথম দিনে ঢাকায় যান চলাচল ছিল স্বাভাবিক। বিকেলের পর থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বাড়ানোর চিত্র দেখা যায়। এ সময় বিভিন্ন সড়কে যানবাহন থামিয়ে চলে তল্লাশি। আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। তবে সার্বিক নিরাপত্তায় সশস্ত্র বাহিনী, র্যাব এবং বিজিবির টহল কার্যক্রম রয়েছে বলে জানায় ডিএমপি। পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে এবং আমরা সেই নিরাপত্তা ব্যবস্থাটা বলবৎ রেখেছি।
ইতিমধ্যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আপনারা দেখেছেন আমাদের টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। এর বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। তার বাইরে গোয়েন্দা নজরদারি তো আছেই। তো আশা করি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে এবং থাকবে, এবং নগরবাসী অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশের এই কর্মকর্তা জানান, রায় ঘিরে ট্রাইব্যুনাল ও হাইকোর্ট এলাকা ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনাদের আশেপাশে কোনো পরিচয়হীন বা সন্দেহভাজন লোক দেখতে পেলে আপনারা অবশ্যই সেটা নিকটবর্তী থানায় অথবা ট্রিপল নাইনের মাধ্যমে পুলিশকে অবহিত করবেন। এদিকে সকালে ইস্কাটন এলাকায় ককটেল বিস্ফোরণে আহত হয় একজন পথচারী। সাজিদ সরকার, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচন পেছাতে একটি মহল নানা পায়তারা করছে বলে আবারও জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেস ক্লাবে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার রায়কে কেন্দ্র করে নাশকতার অপচেষ্টা চলছে, সবাইকে তা রুখে দেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। মুসলিম জননেতা মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। নেতারা মাওলানা ভাসানীর বর্ণাঢ্য ও আপসহীন রাজনৈতিক জীবনী তুলে ধরেন। আজকে বাংলাদেশে সে খামোশ বলার সময়টা চলে আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে মাওলানা ভাসানীর সহচর্যের কথা। আজকে জাতির নেতৃত্বে অবস্থান করছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসায় একটি মহল নানা দাবি দেওয়া তুলে একে বিলম্বিত করতে চাইছে। নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ২৬ ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটি নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। এ সময় শেখ হাসিনার রায়কে ঘিরে সারা দেশে নাশকতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের এই বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি। নির্বাচন না হলে রাজনৈতিক অবস্থা আরও বিব্রতকর অবস্থায় চলে যাবে বলেও আশঙ্কা তার। তিনি আমাদের নেতাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি দোয়া করেছিলেন। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। জুলাই সনদ নিয়ে এবার সুর নরম করল জামাত সহ ৮ দল। রোববার সংবাদ সম্মেলনে জামাতের সেক্রেটারি বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে, তবে নির্বাচনের আগে গণভোট না দেয়ায় সংশয়ের সৃষ্টি হয়েছে। জোটটি গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাবে বলেও জানান নেতারা। চলমান আন্দোলন নিয়ে সকালে ৮ দলের শীর্ষ নেতারা বৈঠক করেছেন। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে ঘণ্টাব্যাপী বৈঠক করে জামায়াত ইসলামী সহ ৮ দলের শীর্ষ নেতারা। পরে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে ৮ দলের আংশিক দাবি পূরণ হয়েছে। জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা আংশিক পূর্ণ হয়েছে, পূর্ণভাবে জনগণের সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি এবং সংস্কার প্রস্তাবনাকে আইনি বৈধতা দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের আগেই গণভোট তারিখ ঘোষণা করার প্রয়োজন ছিল। সেটা না করার কারণে দেশবাসীর মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারির কথা আমরা বলেছিলাম। এই কাজটা হওয়ার কারণে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং এটার জন্য আমরা সরকারকে মোবারকবাদ জানাচ্ছি। সরকার একটি দলের কাছে অসহায় বোধ করছে কিনা এমন প্রশ্ন তুলে তিনি বলেন, চলমান আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের যে ৫ দফা দাবি, তার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি কি কোন একটি বিশেষ দলের রাজনৈতিক প্রভাবের কাছে অসহায় বোধ করছেন, তাহলে জাতির কাছে তিনি
হেড অফ দি গভর্নমেন্ট, ঐক্যমত্য কমিশনের প্রধান হিসেবে তিনি জাতির কাছে তার কথা বলতে পারেন, জাতি তাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। গণভোটে হ্যাঁ এর পক্ষে 8 দল কাজ করবে বলেও জানান তিনি। আমরা এই সংস্কারের পক্ষে আছি এবং আমরা দেশবাসীকে এই সংস্কার প্রস্তাবের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য একই সঙ্গে আমরা আহ্বান জানাবো। উপদেষ্টারা কোনো দলের কথায় সরকারকে ভুল পথে নিলে তার জন্য কঠোর জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে যখন সাক্ষাৎ করেছি, আমরা খোলামেলা তার সামনেও কিন্তু যথেষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। বিষয়গুলো জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। রোববার রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দিনের মতো সংলাপে সিইসি এই মন্তব্য করেন। এ সময় নির্বাচনে পেশি শক্তির ব্যবহার বন্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ফারজানা আক্তারের প্রতিবেদন। নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে দ্বিতীয় দিন 12টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসে নির্বাচন কমিশন। নির্বাচনে পেশি শক্তির ব্যবহার বন্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান দলের প্রতিনিধিরা। আর একই দিন গণভোটের সিদ্ধান্তের সমালোচনা করেন ইসলামপন্থী দলগুলোর প্রতিনিধিরা। আমি আশা করি আপনারা শিক্ষা থেকে কারণ আছে আচরণ বিধিগুলো যদি নির্বাচন কমিশন থেকেই এটা এক্সপেরিমেন্ট হয়, ইমপ্লিমেন্ট হয়, আমরা মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচন জাতি পাবে। যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে বৈষম্যের সৃষ্টি করেছে। 21টি রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে জুলাই সনদে স্বাক্ষরিত হয়েছে। আমি আশা করব নির্বাচন কমিশনার কোনো গায়ের জন্য নয়, তারা আইনকে স্বতঃস্ফূর্তভাবে আইনকে নিজেরা মানবেন। নির্বাচনে কেউ পেশি শক্তির ব্যবহার করতে চাইলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশনাররা। যারা অপপ্রচার ছড়াবে তারাই ক্ষতিগ্রস্ত হবে, কতটুকু হবে আমরা জানি না, তবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। এবং তৃতীয় বার্তা হচ্ছে, যেসব কর্মকর্তা সামান্যতম পক্ষপাত দুষ্ট আচরণ করার চেষ্টা করবে সে বা তারা ক্ষতিগ্রস্ত হবে। শুভেচ্ছা বক্তব্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। ক্যান্ডিডেটরা বা রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো যদি সুন্দর সহযোগিতা করে তাহলে আর আচরণ বিধি নিয়ে আমাদের বেশি মাথা ঘামাইতে হয় না, আমাদের তেমন বেশি জোরাজুরি করতে হয় না, আইনের প্রয়োগ করতে হয় না, অটোমেটিক্যালি এটা পরিপালন হয়ে যায়। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। ফারজানা আক্তার, 71, ঢাকা। সব সরকারি ভবন পরিবেশ বান্ধব উপায়ে নির্মাণ করতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার বিকেলে গণপূর্ত ভবনে এক সেমিনারে এই নির্দেশনা দেন পরিবেশ উপদেষ্টা। সেমিনারে পুরনো সরকারি ভবন সংস্কারে বিশেষজ্ঞ স্থপতিদের পরামর্শ নিতে গণপূর্তের প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় ব্যক্তি উদ্যোগে পরিবেশ বান্ধব ভবন নির্মাণ উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা দেওয়ার প্রয়োজন বলেও মন্তব্য করেন উপদেষ্টা। এজন্য রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুককে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি। সরকার একদিকে আইন করে ইটভাটা এরকম হলে ভেঙে দেবে, আবার সরকার আরেকদিকে ব্লক বা বিকল্পটাকে আমরা তো প্রমোট করছি না। পিডব্লিউডিবি হয়তো করেছে, কিন্তু রাজুক তো পুরোপুরি করছে না। রাজুক যত আবাসন প্রকল্প অনুমোদন দেয় সব আবাসন প্রকল্পে এটা ম্যান্ডেটরি করে দিতে হবে যে আপনারা ইটার ব্যবহার করতে পারবেন না, এত % হলো ব্লক লাগবে। যদি 30% আমার ব্লক হয় তাহলে আগামী বছর আমি 30% ইট কমাতে পারবো। আদালতে আত্মসমর্পণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরী। রোববার বিকেলে ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত 3-এ হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। এর আগে বাদী আমিরুল ইসলামের মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বিস্তারিত আরিফ হকের প্রতিবেদনে। বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী নাটক, ওয়েব সিরিজ কিংবা চলচ্চিত্র সব প্রাঙ্গণেই রেখেছেন প্রতিভার স্বাক্ষর, হয়েছেন নন্দিত। তবে এবার নিন্দিত হলেন এই অভিনেত্রী। পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে 27 লক্ষ টাকা নেয়ার পর তা আত্মসাৎ সহ ভয়ভীতি দেখানোর অভিযোগে বাদী আমিরুল ইসলামের দায়ের করা মামলায় মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার ধার্য তারিখে হাজির না হওয়ায় গত 10 নভেম্বর আদালত এ পরোয়ানা জারি করে। আমাকে টাকা দেওয়ার কথা বলি, তাদের বসুন্ধরা বাসার সামনে নিচে
এখানে যাওয়ার পর তার ভাই অজ্ঞাত আরও 3-4 জন আমার খাওয়া চোখটা দিয়ে একটা গাড়ি করে নিয়ে যায়। ঘন্টাখানিক পরে আমার চোখ খোলার পর আমি দেখি হাতির ঝিলে আমাকে বলে যে তারা সমাজে মান্যগণ্য লোক, তাদের কাছে যদি টাকার জন্য বাসার সামনে যায় মারে এখানে ফেলা দেবে। এরপরে আমি মামলা করার প্রস্তুতি নিই। এদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর মেহজাবিন চৌধুরী ফেসবুকে পোস্টের মাধ্যমে এই মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে উল্লেখ করেছেন অভিনেত্রী। এরপর রবিবার সন্ধ্যায় আদালতে আত্মসমর্পণ করেন মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। এ সময় তাদের আইনজীবী তুহিন হাওলাদার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক আফরোজা তানিয়া তাদের জামিন মঞ্জুর করেন। ঘটনাটা পুরো সাজানো, কারণ এই বাদীর সাথে এই মেহজাবিন চৌধুরী এবং তার ভাইয়ের কোনো পরিচয় নাই, পূর্ব পরিচিত ছিল না, একই এলাকা কোনোদিন বসবাসও করে নাই, কোনোদিন দেখা সাক্ষাৎও নাই। মেহজাবিন চৌধুরী যেহেতু একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী, তার যে প্রতিপক্ষ থাকতে পারে, অভিনয় জগতে তার প্রতিপক্ষ থাকতে পারে, এই প্রতিপক্ষদের দ্বারা প্রভাবিত হয়ে এই বাদী অবৈধভাবে লাভবান হয়েছে এবং এই ঘটনা সাজিয়ে একটা মামলা করেছে, যে মামলার কোনো অস্তিত্ব নাই। আরিফ হক, 71, ঢাকা। ডিআরইউ সেরা প্রতিবেদক হয়েছেন 71 টেলিভিশনের 2 বিশেষ প্রতিনিধি শাহনাজ শারমিন ও সুশান্ত সিনহা। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তাদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এবছর 24টি ক্যাটাগরিতে 27 জন প্রতিবেদক ডিআরইউ সেরা রিপোর্টারের পুরস্কার পেয়েছেন। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। আয়োজনটা স্বীকৃতির। বছর জুড়ে টেলিভিশন, রেডিও, পত্রিকা ও অনলাইনে প্রতিবেদকরা যে প্রতিবেদন প্রকাশ করেছেন তা থেকে বাছাই করা সেরা প্রতিবেদনের স্বীকৃতি দিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি। কৃষি ও পরিবেশ খাতে এই পুরস্কার পেয়েছেন 71 টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা। সুশান্ত দেশের সাতক্ষীরা অঞ্চলের খাবার পানির ভয়াবহ সংকটকে তুলে ধরেছেন 71-এর পর্দায়। তাতে পুকুরের পানি খেয়ে গাবুরাবাসীর জীবন নির্বাহের করুণ দৃশ্যপট উঠে এসেছে। নারী শিশু মানবাধিকার বিষয়ে পুরস্কার পেয়েছেন 71-এর আরেক বিশেষ প্রতিনিধি শাহনাজ শারমিন। তার অনুসন্ধানী প্রতিবেদনে 50 বছর ধরে শেকড়ের ঠিকানাহীন থাকা নরওয়েতে বসবাস করা বাংলাদেশি দুলি ওলসেনকে মাটি আর মায়ের সন্ধান দিয়েছে। দুলি মেয়েটি আসলে 50 বছর আগে পাচার অথবা অ্যাডাপ্ট হয়ে চলে গিয়েছিল। সে যখন মাকে খুঁজতে নামে তখন এটি আসলে একটা মানবাধিকারের বিষয় থাকে যে একজন মানুষ কেন তার মায়ের সন্ধান পাবে না, জানবে না কে তার মা। তারা সারাদিনে মাত্র 2 গ্লাস খাবার পানি পায় এবং এটা আনতে গিয়ে তাদেরকে 2.5 থেকে 3 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হয়। এই খাবার পানির সংকট 2025 সালেও আমরা এত উন্নয়নের পরে ওই মানুষগুলোর কাছে পৌঁছাতে পারিনি, এই বিষয়টা আমি তুলে ধরেছিলাম। সব মিলিয়ে 24 ক্যাটাগরিতে 27 প্রতিবেদক পেয়েছেন পুরস্কার। আমি সাধারণ বীমার অনিয়ম, অব্যবস্থাপনা এবং অদক্ষতা নিয়ে 3 পর্বের একটি ধারাবাহিক প্রতিবেদন করেছিলাম, তারই স্বীকৃতি দিয়েছে প্রতিষ্ঠান, যে কারণে প্রতিষ্ঠানের কাছে আমরা কৃতজ্ঞ। আয়োজনে প্রধান অতিথি থেকে পুরস্কার প্রাপ্ত প্রতিবেদকদের অনুপ্রাণিত করেছেন অর্থ উপদেষ্টা। আমাদের আরো কয়েক মাস বাকি নির্বাচন হবে, সেই সময় যত দিন গড়ে আসে আপনাদের রোলটা কিন্তু আরো বেশি। লোকজনকে মোটিভেট করা, লোকজনকে আপনার তথ্য দেওয়া, সঠিক তথ্য দেওয়া এবং তারা কিভাবে ভোট দেবে না তাদের ব্যাপার, কিন্তু তাদেরকে সহায়তা করা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন নগদ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কায়সার চৌধুরী। নানান কারণে বাংলাদেশ। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। খুলনার তেরোখাদা মানুষের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন ও পরিবর্তনের জন্য বিএনপি সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল। বেলা 11টায় তেরোখাদা উপজেলার ইখরি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি বাড়ি একটি গাছ সবুজায়নের অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচি শেষে শিক্ষক শিক্ষার্থী সহ উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে হেলাল বলেন, তেরোখাদার মানুষের ভাগ্য উন্নয়ন থেমে আছে, অবস্থার পরিবর্তনের জন্য বিএনপি সরকার প্রয়োজন বলে মনে করেন তিনি।
আমরা প্রধান রাজনৈতিক দল এবং আমাদের যে অঙ্গীকারগুলো আমরা দিয়েছি জনগণকে, যে আমাদের অর্থনীতিকে আমরা $1 ট্রিলিয়ন নিব, আমাদের 1 বছরের মধ্যে আমরা প্রায় 1 কোটি কর্মসংস্থান দিব, আমরা ইউনিয়ন হেলথ কেন্দ্র গঠন করব, আমরা ফার্মার্স কার্ড দিব, আমরা ফ্যামিলি কার্ড দিব। এর ফলে আমার দৃঢ় বিশ্বাস যে নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখাচ্ছি, পরিবর্তনের যে বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছি, বিশেষ করে সংস্কারের জন্য বিএনপি কতটা উদার নীতি অবলম্বন করেছে, এই সব মিলিয়ে বিএনপির প্রতিদ্বন্দ্বী বা বিকল্প শক্তি এখন আছে বলে আমরা মনে করি না। এখন থেকে নিজেদের মাঝে কোনো বিবাদে জড়াবে না ঢাকার 3 কলেজ। পেশি শক্তির আধিপত্যের পরিবর্তে নিজেদের মাঝে মেধার প্রতিযোগিতা, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববোধ গড়তে কাজ করবে ও কাজ করার অঙ্গীকার করল ঢাকা সিটি এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। রোববার ঢাকা কলেজ অডিটোরিয়ামে এক মিলন মেলায় এই ঘোষণা দেন তারা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। তুচ্ছ কারণে প্রায় সময় বিবাদে জড়িয়ে পড়ে রাজধানীর প্রাণকেন্দ্রের ঢাকা সিটি এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এতে হতাহতের পাশাপাশি নষ্ট হয় সম্পদ। মারামারির এই সংস্কৃতি থেকে বের হতে এবার 3 কলেজের শিক্ষার্থীরা বন্ধুত্বের হাত বাড়িয়ে ফুল দিয়ে বরণ করে নেন একে অপরকে। ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের এই 3টি নাম এখন থেকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযাত্রী এবং বন্ধুদের প্রতীক হবে। এই মিউচুয়াল ডে শুধু একটি অনুষ্ঠান নয়, এটা 3টি কলেজের বন্ধুত্ব, সংহতি এবং ইতিবাচক সম্পর্কের এক সুন্দর উদযাপন। বুয়েট, মেডিকেল, ডিএমসি, মানে সবার কোনো না কোনো একটা টার্গেট আছে, তো আমাদের তো এই টার্গেটের লক্ষ্যের দিকে আগানো উচিত। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে শান্তির পথে থাকলে ক্যাম্পাসের আশপাশের এলাকা থাকবে মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত। প্রিন্সিপাল স্যারদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনারা, আমি যতটুকু ছাত্রদের সাথে মিশেছি, আপনারা নিশ্চিত থাকতে পারেন এই 3 কলেজ নিয়ে আপনাদের আর চিন্তার কোনো কারণ হবে না। সবাই ভাই ভাই। শিক্ষার্থীদের মিলন মেলাকে স্বাগত জানিয়ে বিভেদ ভুলে পিতামাতার স্বপ্ন পূরণে লেখাপড়ায় মনোযোগ দিতে আহ্বান জানান 3 কলেজের অধ্যক্ষরা। মারামারি করে কিন্তু আসলে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় না, মেধার প্রতিভাদের সামনে এগোনো যায়। তোমরা যখন কারো গায়ে হাত দিবে একটু চিন্তা করবে যে সে তোমার ভাই হতে পারত। তোমরা যদি তোমাদের এই প্রতিশ্রুতি ভঙ্গ করো, তাহলে কিন্তু তোমরা নিজেরাই নিজেদের কাছে অপরাধী হয়ে যাবে। এখন থেকে কোনো ভুল বোঝাবুঝি হলে বিবাদে না জড়িয়ে শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষকে জানাবেন। স্থানীয় প্রশাসনের সাথে আলোচনায় যে সমাধান হবে সেটা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন শিক্ষার্থীরা। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।